আচ্ছা, আজকে আমাদের গতিবিদ্যা চ্যাপ্টারটার লাস্ট পোর্শনটুকু যদি তোদের ধৈর্য থাকে তো আজকেই শেষ করে দেওয়া যাবে আশা করি। এটা কঠিন কোনো পোর্শন না। আর এই পোর্শনটা থেকে খুব বেশি মানে এইখানে যে সূত্রগুলো এটা থেকে খুব বেশি অঙ্ক আসে না, আসে বেশিরভাগ ওই প্রাস থেকেই। তবে এটাও আমাদের লাগবে, এটার বেসিকগুলো সামনে আবার অনেক জায়গায় দরকার হবে। তো এটা হচ্ছে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি হচ্ছে যদি কোনো একটা বস্তু কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তার গতিটাকে আমরা বৃত্তীয় গতি বলি। ওকে, তো এটা নিয়ে এই বৃত্তীয় গতি নিয়ে একটু আমি ওই কেমিস্ট্রি যখন ওই বোরের মডেলটা পড়াইতে গেছিলাম কৌণিক ভরবেগ তখন একটু বলছিলাম, তো আবার এটা একটু দরকার হবে। তো এই বৃত্তীয় গতির ক্ষেত্রে এই যেমন আমাদের রৈখিক গতির ক্ষেত্রে সরণ ত্বরণ বেগ আছে, তো এই বৃত্তীয় গতির ক্ষেত্রেও যে সরণ সেটাকে আমরা কৌণিক সরণ বলি, যে বেগ সেটাকে আমরা কৌণিক বেগ বলি, আর যে ত্বরণ সেটাকে আমরা কৌণিক ত্বরণ বলি। তো আমরা ওই রৈখিক বেগের সাথেই এটাকে মিলে একসাথে পড়বো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা এখান থেকে এটা যদি এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হয়, এটা যদি আর হয়, আর কোন একটা বস্তু কণা এই বৃত্তাকার পথে ঘুরতেছে, সে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো, এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে আসলো তখন তার আদি অবস্থান এ ছিল, শেষ অবস্থান বি, তাইলে সে এই ক্ষেত্রে দুইটা টাইপের দূরত্ব অতিক্রম করছে। একটা হচ্ছে রৈখিক দূরত্ব আর একটা হচ্ছে কৌণিক দূরত্ব। রৈখিক দূরত্বটাকে আমরা এস দিয়ে দেখাই, রৈখিক দূরত্বকে আমরা এস দিয়ে দেখাই, এটা হচ্ছে সেই এস। এইটুক হচ্ছে তার রৈখিক দূরত্ব এস। রৈখিক দূরত্ব। আর এখানে যে কোণটা উৎপন্ন করছে সে থিটা, এটাকে বলি আমরা তার কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্ব বা কৌণিক সরণ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওটাকে রৈখিক দূরত্ব বা রৈখিক সরণ, রৈখিক দূরত্ব লিখি। আচ্ছা, আর এটা হচ্ছে কৌণিক দূরত্ব বা কৌণিক সরণ। তো আমরা অলরেডি ওই 9-10-এ পড়ে আসছি যে এটা যদি বৃত্তচাপ হয়, এটা যদি কোণ হয়, এটা যদি ব্যাসার্ধ হয়, তাইলে এই কোণ, বৃত্তচাপ আর ব্যাসার্ধ এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা। এটা আমরা পড়ে আসছিলাম, এস ইকুয়ালস টু আর থিটা। বা অন্যভাবে আমরা বলতে পারি যে কৌণিক সরণ থিটা ইকুয়ালস টু, তার মানে আসতেছে এস বাই আর। কৌণিক সরণ থিটা ইকুয়ালস টু আসতেছে এস বাই আর। আচ্ছা, এস হচ্ছে ওই কতখানি দূরত্ব পরিধির মধ্যে, ওই বৃত্তের পরিধির অংশে কতখানি দূরত্ব অতিক্রম করছে বা বৃত্তচাপটা, আর আর হচ্ছে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা। আচ্ছা, তাহলে এইটা দিয়ে আমরা বুঝতেছি কৌণিক, থিটা দিয়ে বুঝতেছি কৌণিক সরণ। তাহলে এটার এককটা কি হবে? এই কৌণিক সরণের এককটা হচ্ছে এসআই একক হচ্ছে রেডিয়ান, বা আমরা ডিগ্রি দিয়েও বলতে পারি। তো রেডিয়ানটা আমরা অলরেডি জানি যে 1 রেডিয়ান সমান সমান 1 রেডিয়ান সমান সমান হচ্ছে ওই 180/পাই ডিগ্রি। এটা আসবে হচ্ছে প্রায় 57.3 ডিগ্রির মতো। ওকে, অঙ্ক করতে গিয়ে কখন এই রিলেশনটা লাগবে। আচ্ছা, তো 1 রেডিয়ান কাকে বলে এটা আমরা 9-10-এ পড়ে আসছিলাম, সো নতুন করে আর বলার দরকার নাই। যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, আর এর সমান চাপ যদি এখানে নেই, সেটা কেন্দ্রে যে কোণ অতিক্রম করবে সেটাকে আমরা 1 রেডিয়ান বলি। ওকে, আর এই সম্পূর্ণ একটা বৃত্তের যে কোণ সেটা হচ্ছে 2 পাই রেডিয়ান হয়, এটা আমরা জানি। যদি পুরা একটা সার্কেল, একটা বস্তু যদি এইখান থেকে শুরু করে পুরাটা ঘুরে আবার এই পর্যন্ত আসে, তাহলে সে 2 পাই, এই যে লিখেই তো দিলাম, এর চেয়ে বেশি আর দরকার হবে না। মানে আমি যেগুলো সংজ্ঞা মুখে বলতেছি ওগুলো তো আর এমনিতেই জানিস, বই থেকেই পড়তে পারবি যে 1 রেডিয়ান কাকে বলে। যেগুলো ইম্পর্টেন্ট জিনিস লিখে দিচ্ছি আমি। তো এটা হচ্ছে কৌণিক সরণ আর রৈখিক সরণের মধ্যে সম্পর্ক, এস ইকুয়ালস টু আর থিটা। তো আমরা এখন এটা থেকে কৌণিক বেগে যাব। আমরা যে বেগের সংজ্ঞা জানি নর্মাল রৈখিক বেগ, সেটা থেকে আমরা কৌণিক বেগের সংজ্ঞাটা আনার চেষ্টা করব। তো এটা মুসলাম সবার একটু লেখা হয়েছে?
তো আমরা যদি বেগের সংজ্ঞায় যাই, নর্মাল রৈখিক বেগ আমরা যেটা জানতাম, রৈখিক বেগ সমান সমান ছিল, বা বেগ সমান সমান ছিল সরণ বাই সময়, এরকম ছিল। তাইলে কৌণিক বেগটা হবে, এটাকে রৈখিক লিখে দিলাম, রৈখিক বেগ মানে রৈখিক সরণ বাই সময়। তাহলে কৌণিক বেগটা হবে হচ্ছে কৌণিক বেগ, এটা হবে হচ্ছে কৌণিক সরণ বাই সময়। কৌণিক সরণ বাই সময়। তো রৈখিক বেগটাকে আমরা ভি দিয়ে দেখাইতাম, আর সরণ হচ্ছে এস বাই টি। তবে এটাকে আমরা ক্যালকুলাসের ভাষায় এভাবে লিখতাম, ভি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি বা ডিএস বাই ডিটি, এভাবে লিখতাম, যে সময়ের সাথে সরণের, রৈখিক সরণের পরিবর্তনের হার, এভাবে লিখতাম। ওকে, আর এখন কৌণিক বেগটাকে আমরা দেখাবো হচ্ছে এইরকম সাইন দিয়ে, ওমেগা দিয়ে। তোরা অলরেডি এটার সাথে এখন পরিচিত, কারণ কেমিস্ট্রিতে আমরা এটা দেখছিলাম। তো এটা হচ্ছে কৌণিক বেগ। তো কৌণিক সরণ একটু আগে বলছি, কৌণিক সরণকে আমরা থিটা দিয়ে দেখাই। যদি এখান থেকে এখানে আসতে এই থিটা পরিমাণ কোণ অতিক্রম করতে তার টি সময় লাগে, তাহলে এটাকে আমরা টি দিয়ে লিখবো আর কি, ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। আর ক্যালকুলাসের ভাষায় যদি বলি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, ওমেগা ইকুয়ালস টু ডি থিটা বাই ডিটি, মানে হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে কৌণিক সরণের হারটাকে আমরা বলতেছি ওই কৌণিক বেগ। তো ক্যালকুলাসের যে ডি বাই ডিটি, এটা দিয়ে আমরা কি বুঝতাম অ্যাকচুয়ালি, ব্যাপারটা এরকম ছিল। নর্মালি আমরা বেগের মধ্যে পড়ে আসছিলাম গতিবিদ্যায়, যে ওমেগা যদি এটাকে আরো এলাবোরেট করে লিখতে চাই, তখন ব্যাপারটা এরকম, যে ডেল থিটা বাই ডেল টি, আই মিন কৌণিক সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, মানে একক সময়ে কতখানি কোণের পরিবর্তন হইল সেইটা। এটাকে আমরা নর্মালি কৌণিক বেগ বা এটাকে গড় কৌণিক বেগ বলি আর কি। তো এটাকেই যদি আমরা সামনে লিমিট বসাই দেই, যে সময় ব্যবধানটা আমরা খুব ক্ষুদ্র নিব, শূন্যের কাছাকাছি নিব, তো তখন এই পুরা জিনিসটাকে আমরা এই ডি থিটা বাই ডিটি দিয়ে দেখাই। মানে যখনই এই নিচের সময় ব্যবধানটা শূন্যের কাছাকাছি হয়, অনেক বেশি ক্ষুদ্র হয়ে যায়, তখন সেটাকে আমরা ক্যালকুলাসে এভাবে দেখাই, ডি বাই ডিটি বা ডি থিটা বাই ডিটি। ওকে, ডি ডিটি অফ থিটা এভাবে বলে। ওকে, তো এইখানে তার মানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ, সেটার সংজ্ঞাটা ওই রৈখিক বেগের যেমন সংজ্ঞা ছিল ওরকমই হবে। রৈখিক বেগের মধ্যে তাৎক্ষণিক বেগের সংজ্ঞা ছিল যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে আমরা বলি হচ্ছে রৈখিক বেগ। তাইলে কৌণিক বেগ হবে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, এই যে লিমিট ডেল টি টেন্স টু 0, এই সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে কৌণিক সরণের পরিবর্তনের হারকে আমরা বলতেছি কৌণিক বেগ। তো এখন এই কৌণিক বেগের একক কি হবে, এটার একক কি হবে, কৌণিক বেগের একক হচ্ছে এই যে কোণ পার সময় আর কি, তার মানে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, অথবা এটাকে রেডিয়ান পার মিনিট এভাবেও বলা হইতে পারে। এটাকে আরো কিছু এককে লেখা হয়, সেগুলো আমি একটু বলতেছি। এককগুলা এভাবেও লেখা হয় কখনো, যে আর পি এস। আরপিএস মানে হচ্ছে এত রেভুলেশন, বা এভাবেও লেখে আর ইভি পার সেকেন্ড, মানে এটাকে আর ভিএস এভাবে লিখতে পারে, সরি আরপিএস, রেভুলেশন পার সেকেন্ড। রেভুলেশন পার সেকেন্ড মানে একবার ঘূর্ণন, একবার পুরোপুরি ঘূর্ণন, এভাবে এককটা দেওয়া থাকতে পারে। আমি লিখে দিচ্ছি কোনটা দিয়ে কি বোঝায়। এই চিত্রটা এখন আমি মুছতেছি। তাহলে এই যে আরপিএস, এটা দিয়ে বোঝাচ্ছে একবার ঘূর্ণন পার সেকেন্ড, মানে হচ্ছে একবার ঘূর্ণন হওয়া মানে কি, একবার ঘূর্ণন মানে 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করা, 2 পাই রেডিয়ান, আর নিচে হচ্ছে সেকেন্ড। তার মানে এটাকে যদি আমরা একবারে পুরোপুরি বলতে পারি যে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড আর কি।
রেডিয়ান পার সেকেন্ড। ওকে, রেভলিউশন মানে ঘূর্ণন। এটাকে এভাবে বলতে পারে RPM। এটার মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট। তাহলে তখন কি হবে, একবার ঘূর্ণনে 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে। এই যে আমরা ওমেগা সমান সমান থিটা বাই টি, তো উপরে থিটা লিখতেছি, নিচে সময় লিখতেছি। তাহলে 1 রেভলিউশন মানে হচ্ছে 2 পাই রেডিয়ান কোণ। কতক্ষণ সময়? 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তো এটাকে যদি আমরা হিসাব করি, 2 পাই বাই 60 টা কাটলে আসতেছে হচ্ছে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। তো এই যে ইয়াগুলা, সম্পর্কগুলো আমাদের অঙ্ক করতে গিয়ে লাগতে পারে। এটুক লেখা হইলে বলিস। লেখা হয়েছে? লেখা হয়েছে রে মুসলাম? আচ্ছা, এবার আসি ওমেগাকে আরো কয়েকভাবে লেখা যায়। তো ওমেগা সমান সমান নর্মাল ছিল হচ্ছে থিটা বাই টি। এইটা যদি আমরা মাথায় রেখে কাজ করি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। আমরা জানি একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে আমরা বলি ওই সময়টাকে, একটা পূর্ণ ঘূর্ণন শেষ করতে যে সময় লাগে সেটাকে আমরা তার পর্যায়কাল বলি। ওকে, তার মানে আমরা যদি এইখানে এক পর্যায়কালকে আমরা টি দিয়ে দেখাই, ক্যাপিটাল টি। এই যে সময়ের জায়গায় যদি পর্যায়কালটা বসাই, তখন সে কত কোণ উৎপন্ন করে আসবে? সে 2 পাই পরিমাণ কোণ উৎপন্ন করে আসবে, 2 পাই রেডিয়ান। তাহলে ওমেগা সমান সমান আমরা লিখতে পারি 2 পাই বাই টি। তার মানে কৌণিক কম্পাঙ্ককে আমরা আরেকটা জিনিস পাইলাম, লেখা যায় 2 পাই বাই টি। সরি, কৌণিক বেগকে লেখা যায় 2 পাই বাই টি। আচ্ছা, আবার আরেকটা হচ্ছে, আমরা আবার জানি কম্পাঙ্ক সমান সমান 9 10-এ পড়ে আসছিলাম 1 বাই টি, এফ ইকুয়ালস টু 1 বাই টি। তাহলে ওইটা যদি এখানে বসাই দিই, তাহলে এরকম দাঁড়াচ্ছে ওমেগা ইকুয়ালস টু 2 পাই, এই যে 1 বাই টি, এটা মানে হচ্ছে এফ। তার মানে ওমেগাকে লেখা যাবে 2 পাই এফ, যদি কখনো কম্পাঙ্ক দেওয়া থাকে। পর্যায়কাল দেওয়া থাকলে এভাবে বের করতে পারবো, যদি কম্পাঙ্ক দেওয়া থাকে এভাবে বের করবো। আবার কম্পাঙ্কের সংজ্ঞা ছিল হচ্ছে, হ্যাঁ ভাইয়া কিছু বললি? কোনটাকে? এই 2 পাই তো রেডিয়ানই আছে। আমরা সব জায়গায় আমরা 2 পাই রেডিয়ানই বলতেছি। ওকে, এই পাইয়ের মান কিন্তু 3.14। হ্যাঁ ভাইয়া কোথায়? আচ্ছা, মানে আমি ওই রেডিয়ান কথাটা লিখি নাই, এটাই বলতে যাচ্ছিস? এখন খালি ইয়া লিখতেছি, যখন একক বসাবো তখন তো রেডিয়ান পার সেকেন্ড এভাবেই লিখবি। মানে সবসময় আমরা এখানে যে পাই লিখতেছি এটা রেডিয়ানই আছে। আচ্ছা, এবার আসি 2 পাই এফ। এইটাকে আবার এফ সমান সমান, আবার আমরা আরেকটা সংজ্ঞা জানতাম, সেটা হচ্ছে মানে পর্যায়কালের সংজ্ঞা ছিল, সরি কম্পাঙ্কের সংজ্ঞা এরকম ছিল, একক সময়ে যতগুলা পূর্ণ কম্পন সম্পন্ন করে। তাহলে এই ক্ষেত্রে হবে পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। তার মানে যদি একটা বস্তুকণা টি সেকেন্ডে বা টি সময়ে এন সংখ্যক পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, তাহলে একক সময়ে কয়টা করবে? এরকম হবে এন বাই টি। এগুলাও 9 10-এ পড়ে আসছিলি, যে এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা আর কি। আর টি হচ্ছে ওই তার জন্য প্রয়োজনীয় সময়, ওই ঘূর্ণন সংখ্যার জন্য কত সময় লাগবে। তাহলে সেটা যদি এখানে বসাই দিই, তাহলে এই সমীকরণটা এরকম দাঁড়াচ্ছে, ওমেগা ইকুয়ালস টু 2 পাই এন ক্যাপিটাল এন বাই ডিভাইডেড বাই টি। তার মানে ওমেগাকে আমরা অনেকভাবে লিখে ফেললাম। ওমেগাকে লেখা যায়, শুরুর থেকে আরো অ্যাড করে দিই, ওমেগা সমান, তোরা পরে লিখে নিতে পারিস। আমরা থিটা বাই টি লিখতে পারি, ডি থিটা বাই টি ডিটি লিখতে পারি। এভাবে ওমেগাকে কয়েকভাবে লেখা যায়। যখন আমাদের যেটা দরকার আমরা সেটাকে সূত্রে ইউজ করব, যখন যেভাবে দেওয়া আছে।
এই সম্পর্কটা ভোলা যাবে না, সামনে বারবার লাগবে এটা, আই মিন বিভিন্ন চ্যাপ্টারে। ওকে, এবার আমরা এই যে রৈখিক সরণ আর কৌণিক সরণের মধ্যে সম্পর্ক জানি, যে রৈখিক সরণ এস আর কৌণিক সরণ ছিল থিটা, তাদের দুইটার মধ্যকার সম্পর্কটা আমরা পাইছিলাম এস ইকুয়ালস টু আর থিটা, যেটা আমরা 9 10 পড়ে আসছি। এবার আমরা রৈখিক বেগ ভি আর কৌণিক বেগ ভি ওমেগা, এই দুইটার মধ্যে সম্পর্ক জানতে চাই, যে যেমন এস আর থিটার মধ্যে সম্পর্কটা ছিল এস ইকুয়ালস টু আর থিটা, তাহলে ভি আর ওমেগার মধ্যে সম্পর্কটা কেমন হবে? তাহলে এবার আমি সেটা লিখতেছি, মুসলাম এটা। আমি এই যে মুখে যেটুক বলি বা লেখায় দিই, এর বাইরে কিছুই দরকার হবে না। ওকে, ওই এগুলা লেখা থাকলেই হবে। আর ওই সংজ্ঞাগুলা সেগুলা তো কিছু জানিস যেগুলা, সেগুলা তো বলেই দিচ্ছি, আর বই থেকে পড়ে নিতে পারিস যেগুলা বলতেছি। অবশ্য আমি সবই মোটামুটি বলে দিয়ে যাচ্ছি, তারপরে যদি কোনোটা মনে হয় তোদের লিখে দিতে হবে সেটা বলিস। তো আমরা এখন দেখবো এই রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, তাহলে আমরা অলরেডি এটা জেনে আসছি, এস ইকুয়ালস টু হচ্ছে আর থিটা, এস ইকুয়ালস টু হচ্ছে আর থিটা, সেটা ছিল রৈখিক সরণ আর কৌণিক সরণের মধ্যে সম্পর্ক। এস হচ্ছে এখানে আর হচ্ছে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে আমরা উভয় পক্ষে অন্তরীকরণ করি সময়ের সাপেক্ষে। ওকে, তাহলে উভয় পক্ষে আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তাহলে এইদিকে আসতেছে হচ্ছে ডিএস বাই ডিটি, এইখানে আসতেছে টি, দুই পাশে আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলাম। এটাকে বাংলায় লিখে দিতে পারিস যে উভয় পাশে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ওকে, না লিখলেও সমস্যা নাই। আচ্ছা, এখন আসি এই ডিএস বাই ডিটি, এটা মানে হচ্ছে বেগ, আমরা জানি ভি, আর এখানে আর আর ছিল বৃত্তাকার পথের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকতেছে, এই পুরাটা সময় জুড়ে ওই একই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর সবসময় ধ্রুবক থাকতেছে। আর আমরা জানি ক্যালকুলাসে এই অন্তরীকরণের সময় ধ্রুবক বাইরে চলে আসে, তাহলে এটা বাইরে চলে আসবে, শুধু থাকবে ডি থিটা বাই ডিটি। আর একটু আগে আমরা ডি থিটা বাই ডিটি সমান সমান করে আসছি ওমেগা, তার মানে ভি ইকুয়ালস টু আসতেছে আর ওমেগা। ওকে, তো ভি ইকুয়ালস টু আসতেছে আর ওমেগা। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তাহলে এবার আসি, আমি যদি এটাকে ভেক্টর ফর্মে লিখতে চাই, দেখ বেগ একটা ভেক্টর রাশি, আর ব্যাসার্ধ এটাও একটা ভেক্টর, এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, বা আমরা ওই যেটাকে অবস্থান ভেক্টর বলতাম, মানে এইখান থেকে ওই দিকে ব্যাসার্ধ ভেক্টর। তার মানে এই বৃত্তাকার পথে ধর এখানে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, এইটা হচ্ছে এই পজিশনে, এই পজিশনে আর এর ডিরেকশন হচ্ছে কেন্দ্র থেকে ওই বিন্দু পর্যন্ত, আর ওখানে বেগের ডিরেকশনটা কোন দিকে হবে? বেগ হবে স্পর্শক বরাবর, মানে এই দিকে হবে, এটা হচ্ছে বেগ, বেগের দিক। আর ওমেগা সেটাও কিন্তু একটা কৌণিক বেগ, তার মানে ওরও একটা ডিরেকশন আছে। তার মানে এই যে দুইটা ভেক্টর গুণ করে নতুন একটা ভেক্টর পাচ্ছি। তা আমরা আবার ভেক্টরের গুণে দুইটা গুণ পরে আসছিলাম, একটা ডট গুণ ছিল আর একটা ক্রস গুণ ছিল। সেটার ব্যাপারটা কি ছিল দেখ, এখানে বেগও ভেক্টর রাশি, আরও ভেক্টর রাশি, ওমেগা কৌণিক বেগ সেটাও ভেক্টর রাশি। এখন পর্যন্ত ওমেগাকে আমি এখানে দেখাই নাই। ওকে, ওমেগাকে দেখাবো একটু পরে, ওয়েট। তো এখন কথা হচ্ছে, তার মানে দুইটা ভেক্টর রাশিকে গুণ করে নতুন একটা ভেক্টর রাশি পাচ্ছি। এটা কখন সম্ভব? কোন ভেক্টরের কোন গুণে সম্ভব? ভেক্টরের দুইটা টাইপের গুণ ছিল, একটা ডট গুণ, ক্রস গুণ। কোন গুণে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর গুণ করলে নতুন প্রোডাক্টটা ভেক্টরই পাওয়া যেত, সেটা কোনটা ছিল? কারো মনে আছে? আইনামি, কি ছিল? ভেক্টর গুণ বা ক্রস গুণ যেটা ছিল, তার মানে এই দুইটাকে ক্রস করে আমরা এই ভিটাকে পাইতে পারি। তো এখন ব্যাপার হচ্ছে, আমার হাতে দুইটা অপশন, আমি
আর এর সাথে ওমেগাকে ক্রস করতে পারি, অর ওমেগার সাথে আর কে ক্রস করতে পারি। তাতে কি হবে, মান সেম থাকবে কিন্তু ডিরেকশনটা এদিক ওদিক হয়ে যাইতো। আমরা যখন ভেক্টর গুণ দেখে আসছিলাম, আবার আমি আর একটু মনে করাই দিব তোদের যদি মনে না থাকে। তো এখন এটাকে আমাদের প্র্যাকটিক্যালি বের করে নিতে হবে যে আসলে কোনটার সাথে কোনটাকে গুণ করলে দিক মিলে যাচ্ছে সেটা একটু দেখে নিতে হবে। যারা ভুলে গেছিস ভেক্টর গুণটা একটু মনে করাই দেই। যদি এ একটা ভেক্টর হইতো আর বি একটা ভেক্টর হইতো, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, আমরা যদি এই দুইটা ভেক্টরের ক্রস গুণ করতে যাই, যেটাকে এ ক্রস বি, যদি এভাবে বলি যে এ এর সাথে বি এর ক্রস গুণ করব, সি নতুন যে ভেক্টরটা পাবো এই দুইটাকে গুণ করে, এই যে এখানে দুইটা ভেক্টরকে গুণ করে নতুন ভেক্টর পাচ্ছি। এই নতুন ভেক্টরটার দিক যাচাই করার জন্য নিয়মটা কি ছিল, দিকটা কোন দিকে হবে সেটা আমরা কিভাবে বের করতাম, যে ভেক্টরে আগে আছে এ ভেক্টর সেই বরাবর আগে ডান হাতকে রাখতাম, তারপরে ওই বি ভেক্টর পরের ভেক্টরটার দিকে ডান হাতটাকে মুষ্টিবদ্ধ করতাম। বৃদ্ধাঙ্গুল যে দিক নির্দেশ করত সেটা ছিল সি ভেক্টরের দিক। মানে এই চিত্র অনুযায়ী, আমার এই চিত্র অনুযায়ী সি ভেক্টরের দিক হবে, এই যে এ থেকে যদি বি এর দিকে হাতকে মুষ্টিবদ্ধ করি, সি ভেক্টর ভেতরের দিক নির্দেশ করতেছে, আমার বৃদ্ধাঙ্গুলটা ভেতরের দিকে যাচ্ছে। আই মিন এইখানে সি ভেক্টরের দিকটা হবে ভেতরের দিকে, সেটাকে আমরা এইভাবে দেখাইছিলাম, ভেতরের দিকে যাওয়া মানে ক্রস দিয়ে দেখাইছিলাম, আর বাইরের দিকে বের হয়ে আসা মানে ডট দিয়ে বুঝাইছিলাম। এটা সি ভেক্টর ছিল। ওকে, তো আমরা এখন এই কৌণিক বেগের ডিরেকশনটা কোন দিকে হবে, যেমন ধর আমরা ওই একটা উদাহরণ দিছিলাম যে ধর আমাদের ফ্যানের কথা যদি বলি, ফ্যান এখন যে ডিরেকশনে ঘুরতেছে, এটা ধর ফ্যানের একটা পাখা। ওকে, পাখার পজিশন, তার মানে পাখার প্রান্তবিন্দু। এখন ফ্যান যে ডিরেকশনে ঘুরতেছে, আমাদের একটা টাইপের ফ্যান ঘরে, এই যে যেটা ওই অ্যাডজাস্ট ফ্যান যেটা থাকে আর কি, যেটা কি করে ওই বাতাস বাইরে থেকে আর ভেতরের বাতাসটাকে টেনে বাইরে বের করে দেয়, এরকম যে একটা। তো ওটা যেদিকে ঘুরে, আর আমরা যেটা এই যে নর্মাল ফ্যানে যেটা বাতাস খাচ্ছি সেই ফ্যানটার ডিরেকশন দুইটা ডিফারেন্ট। তার মানে বোঝাই যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের ওই যে কোন দিকে বাতাসটা আসতেছে ওটাই অ্যাকচুয়ালি ওমেগা। তার মানে অন্যভাবে যদি বলি যে ফ্যানটা এখন যেটা আমার মাথার উপরে ঘুরতেছে, এটা যদি হুট করে এখন ছিঁড়ে যায়, কোনো কারণে ফ্যানটা ওখান থেকে খুলে গেল, তাহলে ফ্যানটা কিন্তু নিচে এসে পড়বে, নিচে এসে পড়বে। এখন তোরা বলতে পারিস যে অভিকর্ষর কারণেই নিচে এসে পড়তেছে, কিন্তু ডিরেকশনেরও একটা ব্যাপার আছে। আমরা ওই একটা খেলনার উদাহরণ দিছিলাম, খেলনাটা এভাবে ঘুরাইলে উপরের দিকে উড়ে যাইতো, এইদিকে ঘুরাইলে নিচের দিকে যাইতো, এরকম একটা ব্যাপার ছিল। তার মানে আমার ডিরেকশনটা, একটা জিনিসকে যখন ঘুরাচ্ছি, বা স্ক্রুর কথাও বলতে পারি, যে স্ক্রুকে যখন ঘুরাই, ডান দিকে ঘুরাইলে এটা নিচের দিকে যাচ্ছে, যদি বাম দিকে ঘুরাই তখন উপরের দিকে খুলে আসতেছে। এই যে উপরে বা নিচে উঠা, এটা হচ্ছে তার কৌণিক বেগের ডিরেকশন। তাহলে আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি যে কোনটার সাথে কোনটাকে গুণ করলে বাস্তবের সাথে ওই ডিরেকশনটা মিলে যায়। আচ্ছা, তাইলে এবার দেখ যে আমরা এইখানে চিন্তা করি যে এটাকে একটা স্ক্রু যদি চিন্তা করি, স্ক্রুর কথা যদি চিন্তা করি, তো আমি যদি একটা স্ক্রুকে, এই যে ভি ডিরেকশনটা এইদিকে, ওকে, আমি যদি স্ক্রুকে এভাবে ঘুরাই, তার মানে স্ক্রুটা উল্টা দিকে ঘুরাচ্ছি, বাইরের দিকে চলে আসার কথা। সবাই কি বুঝতেছিস? স্ক্রুকে যদি আমি এই দিকে ঘুরাই, এই ভি এর ডিরেকশন যেদিকে, এটা বাইরের দিকে খুলে বের হয়ে আসার কথা, তাই কি না? একটু রেসপন্স করি সবাই। এই, আর যদি আমি ওই দিকে ঘুরাই তাহলে ভিতরের দিকে যাওয়ার কথা। ওকে, তাহলে আমরা একটু এভাবে চিন্তা করি, আমার ওমেগার ডিরেকশনটা নির্দেশ করে বাইরে আসবে না ভেতরে আসবে। ওকে, তো আমি মিলায় দেখার চেষ্টা করি যে আমার এই দিকে ঘুরাইলে, আমি যে ডিরেকশনে চিত্রটা আঁকছি, এই দিকে ঘুরাইলে স্ক্রুটা বাইরের দিকে খুলে আসার কথা। ওকে, তো বাইরের দিকে খুলে আসার কথা মানে ওমেগাটা হওয়ার কথা বাইরের দিকে। এই যে আমি মার্কারটা দিয়ে, এটা দিয়ে বুঝাচ্ছি বাইরের দিকে ওমেগার ডিরেকশন। আমি মিলায়া দেখব, আচ্ছা আমার ভি এর ডিরেকশন কোন দিকে, ভি এর ডিরেকশন উপরের দিকে, এই যে ভি এর ডিরেকশনটা উপরের দিকে, আর এর ডিরেকশনটা কোন দিকে, আরেক ডিরেকশনটা ওই দিকে, এই। আচ্ছা আমি এভাবে দেখাচ্ছি, এটা হচ্ছে ভি এর ডিরেকশন, এই যে আমার এ ভেক্টর,
এটা হচ্ছে আর এর ডিরেকশন, এটা হচ্ছে বাইরের দিকে আসতেছে, এটা হচ্ছে আমার ওই ওমেগার ডিরেকশন, তিনটা এরকম আর কি। তো আমি এখন এটার সাথে একটু মেলানোর চেষ্টা করি। আমি আর ওমেগাকে ক্রস করে ভি আনার চেষ্টা করব, দেখবো আমার ওই চিত্র অনুযায়ী মেলে নাকি। আবার খেয়াল করিস, এটা হচ্ছে ওমেগা যেটা বাইরের দিকে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ভি। আমার কাকে কাকে গুণ করতে হবে? আর ওমেগাকে গুণ করে দেখি ভি এর ডিরেকশনের সাথে মিলে নাকি। মানে আমি এই মার্কারটাকে সরাই ফেললাম, এবার আমি আর ওমেগাকে গুণ করব, দেখি ভি এর ডিরেকশনের সাথে মেলে কিনা ওই রুল অনুযায়ী। তার মানে আমার ভি এর ডিরেকশনটা আসার কথা উপরের দিকে এই চিত্র অনুযায়ী। তো আর বরাবর আমার ডান হাতকে রাখতে হবে, এটা হচ্ছে আর, এই ডান হাতকে রাখলাম আর বরাবর। তারপরে এটা হচ্ছে ওমেগা, তার দিকে ঘুরাই নিয়ে আসলাম, বৃদ্ধাঙ্গুল নিচের দিকে নির্দেশ করতেছে, বৃদ্ধাঙ্গুল নিচের দিকে নির্দেশ করতেছে, তার মানে আমার বাস্তবের সাথে মেলে নাই। আর কে ওমেগার সাথে ক্রস করলে আমার যে ভি আসে সেটা বাস্তবের ডিরেকশনের সাথে মিলতেছে না। এটা সবাই বুঝছিস? তার মানে এটা হওয়া পসিবল না। এখন আমি ওটা দিয়ে ট্রাই করব। এই মারিয়া, কি বুঝতেছিস? তুই যেহেতু ভেক্টর পাস নাই, তুই কি বুঝতে পারতেছিস কিনা ভাইয়া? মারিয়া বুঝতেছিস? ওকে। অর্থে বুঝতেছিস? আচ্ছা, এবার আমরা উল্টাটা কাজ করে দেখি যে এইটা অ্যাকচুয়ালি ঠিক হয় কিনা। ওমেগা আর কে গুণ করে দেখি ভি এর সাথে মিলে কিনা। তাহলে ওমেগা বরাবর আমার ডান হাত রাখতে হবে, এটা হচ্ছে ওমেগা, ডান হাত রাখলাম। তারপর আর এর দিকে আমার ডান হাতকে মুষ্টিবদ্ধ করতে হবে, বৃদ্ধাঙ্গুল এই উপরের দিক নির্দেশ করতেছে। তার মানে এই লাস্টের জিনিসটা যে কার সাথে কাকে ক্রস গুণ করব, এটা কিন্তু প্র্যাকটিক্যালের সাথে মিলিয়ে দেখতে হবে। তার মানে আমাদের ভেক্টর রূপ দাঁড়ায় এটা হচ্ছে না, আমাদের ভেক্টর রূপটা থেকে যাচ্ছে ওমেগা ক্রস আর, এটা হচ্ছে ভেক্টর রূপ। ওকে, তোদের আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, পেন নেওয়ার দরকার নেই। ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। আচ্ছা, তার মানে আমরা এবার কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। আগের বার এই যে দেখ, একটা ব্যাপার খেয়াল কর, সবসময় এটা রৈখিক সরণ কৌণিক সরণ তাদের মধ্যে সম্পর্ক করে দিছিল একটা আর ব্যাসার্ধ। এবারও একই অবস্থা, এটা রৈখিক বেগ কৌণিক বেগ তাদের মধ্যে সম্পর্ক করে দিছে আর ব্যাসার্ধ, সবসময় ব্যাসার্ধটাই সম্পর্কটা করে দিচ্ছে। তার মানে এখন যদি আমরা কৌণিক ত্বরণে চলে যাই, যেটাকে আমরা আলফা দিয়ে দেখাই, সেটা কিরকম হবে? এখন তোরা অনেক কিছুই বুঝে গেছিস, তো আমরা এবার কৌণিক ত্বরণটা দেখি। কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণটা কি হবে তাইলে? আমাদের যেমন নর্মাল রৈখিক ত্বরণের সংজ্ঞা কি ছিল? একক সময়ে বেগের পরিবর্তন বা বেগের পরিবর্তনের হারকে আমরা, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলতাম। তো কৌণিক ত্বরণটাও তাই হবে, যে রৈখিক বেগের পরিবর্তন, সরি কৌণিক বেগের পরিবর্তন, উপরে হচ্ছে কৌণিক বেগের পরিবর্তন আর নিচে হচ্ছে সময় আর কি। তো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এই কৌণিক ত্বরণকে আমরা আলফা দিয়ে দেখাই, তাহলে আলফাটা হবে এই ডি ওমেগা বাই ডিটি। ওকে, আলফা হবে ডি ওমেগা বাই ডিটি। আর নর্মাল রৈখিক বেগটা কিরকম, রৈখিক ত্বরণটা কিরকম ছিল? এই ইকুয়ালস টু ছিল ডিভি বাই ডিটি। এই যে রৈখিক বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, মানে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, এখন সেটা হয়ে গেছে সময়ের সাথে কৌণিক বেগের পরিবর্তনের হার, যেটা ছিল রৈখিক বেগের পরিবর্তনের হার। তাহলে এটাকেই যদি আমরা ওই যে ক্যালকুলাসের ভাষায় বলতে চাই, ব্যাপারটা এরকম যে এটা অ্যাকচুয়ালি আমরা কৌণিক বেগের পরিবর্তন বের করছি, আই মিন সময়ের পরিবর্তনের সাথে কৌণিক বেগের পরিবর্তন, কিন্তু সময় ব্যবধানটা নিচে অনেক ক্ষুদ্র, এই সময়ের ব্যবধানটা ডেলটির মানটা শূন্যের কাছাকাছি হয়েছে। তাহলে সংজ্ঞাটা এরকম হবে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে কৌণিক বেগের পরিবর্তনের হারকে আমরা কৌণিক ত্বরণ বলি। এইবার এটার একক তাহলে কি আসতেছে? এককটা আসতেছে হচ্ছে, যেহেতু ওমেগা ডিভাইডেড বাই টি, আই মিন সেটা ছিল হচ্ছে আলফা এটার এককটা আসতেছে, ওটা ছিল রেডিয়ান পার সেকেন্ড,
এখন তাহলে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড তার মানে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। যেমন আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল, এখন সেটা হয়ে যাচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন আমাদের ইয়া দরকার হবে যে এই দুইটার মধ্যে সম্পর্ক বের করব, যেই রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্কটা কি, আগেরটার মতো করেই বের করব। তাহলে এইখানে জাস্ট আচ্ছা, তোর একটু মাত্রাটা একটু খেয়াল রাখিস। মাত্রা এই যে ইসের এইটার মাত্রা হবে জাস্ট T−2, রেডিয়ানের কোনো মাত্রা নাই, কোণের কোনো মাত্রা নাই, T−2 হবে জাস্ট। ওকে, একইভাবে ওই আগেরটা যেটা ছিল ওমেগা কৌণিক বেগ, সেটার মাত্রা হবে T−1 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক নির্ণয় করবো এবার। তোরা অলরেডি ধরে ফেলছিস যে দুইটার মধ্যে সম্পর্কটা এনে দিত কে, আর, তার মানে এখানেও আলফা আর এর মধ্যে সম্পর্কটা আরই করে দিবে, ব্যাসার্ধটাই করে দিবে। তো আগের বার আমরা শুরু করছিলাম এস ইকুয়ালস টু r থিটা দিয়ে, মানে সরণ দিয়ে শুরু করছিলাম, বেগে গিয়ে থামছিলাম। এবার বেগ দিয়ে শুরু করব, ত্বরণে গিয়ে থামবো, মানে ভি ইকুয়ালস টু আমরা পাইছি একটু আগে ওমেগা আর, বা আর ওমেগা যেটাই বলি, ভি ইকুয়ালস টু ওমেগা আর পাইছি। কারণ এখানে আর ওমেগা বলা যাবে এজন্য যে এখানে কিন্তু ভেক্টর অবস্থায় নাই। ভেক্টর এই মিহাদ মেসেজ অফ কর। আচ্ছা, তো আমরা উভয় পক্ষে আবারও সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে ডিভি বাই ডিটি ইকুয়ালস টু, এখানে আর আবার কনস্ট্যান্ট, তো এবার আমি আরটাকে আগেই বাইরে নিয়ে আসলাম, ডি ওমেগা বাই ডিটি। তো ডিভি বাই ডিটি মানে হচ্ছে রৈখিক ত্বরণ, আর আর ডি ওমেগা বাই ডিটি মানে হচ্ছে কৌণিক ত্বরণ। তার মানে এ ইকুয়ালস টু আর আলফা। তো এটা হচ্ছে আমাদের রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এই হচ্ছে আমাদের তিনটা যে ইয়া ছিল, একটা হলো কৌণিক সরণ, আরেকটা হচ্ছে কৌণিক বেগ, আরেকটা হচ্ছে কৌণিক ত্বরণ। তো এখন আমরা ওই যে 9-10-এ যেমন ওই এস ইউ ভি আর এ দিয়ে চারটা সমীকরণ শিখছিলাম গতির, ঠিক একইভাবে কৌণিক গতির ক্ষেত্রেও এরকম চারটা সমীকরণ আমরা লিখতে পারবো। ওখানে যেটা এস ছিল সেটা এবার কনভার্ট হয়ে যাচ্ছে থিটা দিয়ে, এসটা কনভার্ট হয়ে যাচ্ছে থিটা দিয়ে। যেটা ভি ছিল, ইউ ছিল, আদিবেগ ছিল, সেটাকে আমরা এবার ওমেগা নট দিয়ে দেখাবো, মানে আদি কৌণিক বেগ। যেটা ভি ছিল সেটাকে আমরা দেখাবো হচ্ছে শেষ কৌণিক বেগ, শুধু ওমেগা দিয়ে দেখাবো। আর যেটা এ ছিল সেটা এবার আমাদের আলফা হয়ে যাবে, আর টি তো টি এর মতোই থাকবে। আচ্ছা, এই যে এস যে, আচ্ছা তাহলে আমরা এস কে যেটা কৌণিক সরণ, রৈখিক সরণ, সেটাকে সরাসরি থিটা না লিখে আমরা এটাকে একটু এভাবে লিখতে পারি, থিটা মাইনাস থিটা নট, মানে শেষ তার যে কোণ উৎপন্ন করছে আর আদি তার যে কোণ উৎপন্ন করা ছিল সেটা থেকে বিয়োগ দিয়ে দিলাম। মানে ব্যাপারটা এরকম, ধর আমি যদি বলি যে এইটা হচ্ছে আমার শুরুর পজিশন, ওকে, তাহলে এখান থেকে এখানে পৌঁছাইলে আমি সেটারে বলবো যে থিটা কোণ উৎপন্ন করছে। কিন্তু যদি এরকম হয়, ধর আমি বস্তুটাকে যখন দেখলাম, যখন আমি সময় গণনা শুরু করলাম, তখন সে এইখানে আছে, তার মানে সে ওই আমার যে শুরুর বিন্দু যেটাকে ধরছে ওখানে নাই, সে এইখানে আছে। এবং তারপরে যখন আমি সময় টাইম গণনা শেষ করলাম, তখন সে এইখানে পজিশনে আছে। তার মানে ওকে আমি আদিতে দেখছি এখানে, শেষে তাকে এইখানে দেখছি। তার মানে সেই ক্ষেত্রে ও কতখানি কোণ উৎপন্ন করছে সেটা আমি বের করব। এটাকে বলবো তার আদি কৌণিক সরণ, আর এই যে এইটুককে বলবো, পুরাটাকে বলবো শেষ কৌণিক সরণ। তাহলে আমি এইটুক পেয়ে যাব
এই যে এই পোর্শনটুকু পেয়ে যাব থিটা মাইনাস থিটা নট, যে সে কতখানি কৌণিক দূরত্ব অতিক্রম করলো। ওকে, সো ওভাবে ওটা লেখা যাইতে পারে, কারণ সব সময় যে একদম আমি ওই রেফারেন্স পয়েন্ট থেকেই পাবো নাও হইতে পারে, সে আগের থেকে একটা কোণ উৎপন্ন করে থাকতে পারে। ওকে, তো আমরা এখন এই সূত্রগুলোকে ওই 9-10 সূত্রগুলোর সাথে যদি মিলাই, তাহলে কৌণিক গতির ক্ষেত্রে সূত্রগুলো কিরকম হবে? হ্যাঁ, ওমেগা নট মানে আদি কৌণিক বেগ। তাহলে বৃত্তাকার গতির ক্ষেত্রে গতির সমীকরণ আমাদের প্রথম সূত্রটা ছিল v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এখন ওটা কিরকম হয়ে যাবে? ভি এর জায়গায় হবে ওমেগা, আর ইউ এর জায়গায় হবে ওমেগা নট, এ এর জায়গায় হবে আলফা, আর এখানে হবে টি। আর সেকেন্ড সূত্রটা এরকম ছিল, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এরকম ছিল। তাহলে এস এর জায়গায় লিখবো থিটা মাইনাস থিটা নট ইকুয়ালস টু ইউ হচ্ছে ওমেগা নট, ভি হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই 2 ইন্টু টি। থার্ড সূত্রটা ছিল এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে সেটা হবে এস এর জায়গায় হবে থিটা মাইনাস থিটা নট, আর ইউটি সেটা হবে হচ্ছে ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। আর লাস্টেরটা ছিল ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এটা হবে হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা মাইনাস থিটা নট। ওকে, এই হচ্ছে আমাদের বৃত্তাকার গতির ক্ষেত্রে সমীকরণগুলো। একই জিনিস কিন্তু, খালি ওখানে আদি বেগ যেটা এখন সেটা হয়ে যাচ্ছে আদি কৌণিক বেগ, শেষ বেগ যেটা সেটা জাস্ট শেষ কৌণিক বেগ, আর সরণটা হয়ে যাচ্ছে থিটা দিয়ে, থিটা মাইনাস থিটা নট। থিটা নট হচ্ছে আদি কৌণিক সরণ, আর থিটা হচ্ছে শেষ কৌণিক সরণ, আর আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। আচ্ছা, আজকের শেষ টপিক এবং চ্যাপ্টারের শেষ টপিক, আর 10টা মিনিট তোদের পেইন দিব, শেষ হয়ে যাবে এর মধ্যেই। আচ্ছা, মুসলাম, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ। 9-10-এ এটা একটু ছিল যে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তার বেগের মান সব বিন্দুতে কিন্তু সমান থাকে। ভি, এখানেও ভি, সমবেগে যদি সমবেগে রৈখিক বেগ, তো বেগের মান সব জায়গায় সমান, কিন্তু কথা হচ্ছে দিক বারবার চেঞ্জ হচ্ছে। তো আমরা জানি বেগ একটা ভেক্টর রাশি, তো বেগ ভেক্টর রাশি হওয়া মানে ভেক্টর রাশির পরিবর্তন দুই ভাবে হইতে পারে, মানের পরিবর্তন অথবা দিকের পরিবর্তন, বা উভয়ের পরিবর্তন। মানে শুধু মান বা শুধু দিক এভাবেও ভেক্টরের পরিবর্তন হইতে পারে, অথবা উভয়ের পরিবর্তন হইতে পারে। এখানে মানের পরিবর্তন হচ্ছে না, বাট দিকের পরিবর্তনের কারণে ভি এর পরিবর্তন হচ্ছে। তার মানে আমরা জানি সময়ের সাথে বেগের পরিবর্তন হইলে আমরা সেটাকে ত্বরণ বলি, যে সেখানে একটা ত্বরণ কাজ করতেছে, তার মানে অবশ্যই এখানে একটা ত্বরণ আছে। আরেকটা ভাবে আমরা বুঝতে পারি এখানে একটা ত্বরণ আছে, সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র ছিল যে বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে বস্তু চিরকাল সুষম গতিতে একই দিকে চলতে থাকবে আর কি। তাইলে আবার আমরা বল সমান সমান জানি এফ ইকুয়ালস টু এম এ, মানে বল থাকলেই ত্বরণ থাকে। তাহলে এই বস্তুটার উপরে যদি কোনো বল প্রয়োগ নাই হইতো, তাহলে বস্তুটা কিন্তু ওই দিকেই চলার কথা ছিল, সে বারবার টার্ন নিচ্ছে, তার বেগের দিক পরিবর্তন করতেছে, তার মানে কোনো একটা বল তার উপরে কাজ করতেছে, এবং সেই বলটা কোন দিকে কাজ করতেছে? সেই বলটা অ্যাকচুয়ালি ভেতরের দিকে কাজ করতেছে, কেন্দ্র বরাবর। এই বলটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল।
তাহলে আমরা যেহেতু জানি যে বল F ইকুয়ালস টু ma, তার মানে এবং বলের দিক আর ত্বরণের দিক একই দিকে, তার মানে অবশ্যই কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করতেছে, এইদিকে একটা ত্বরণ আছে, এই বলের ডিরেকশনে এইদিকে একটা ত্বরণ কাজ করতেছে। এই ত্বরণটাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ। তার মানে বৃত্তাকার পথে যখন একটা বস্তু ঘূর্ণায়মান থাকে তখন কেন্দ্রের দিকে বা ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে, যেটাকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলি। সবাই এটুকু বুঝছিস কিনা? এফটা যদি কেন্দ্রমুখী না হয় তাইলে বেগের ডিরেকশন দেখ, এই জিনিসটা ওইদিকে যাওয়ার কথা, এইদিকে টান দিলেই না বাঁকবে, ভেতরের দিকে টান দিলে বাঁকবে না, বুঝছিস? আচ্ছা, এটা বাস্তবেও ফিল করতে পারবো আমরা। হাতে একটা কিছু নিয়ে যদি আমরা এভাবে ঘোরানোর চেষ্টা করি, দেখবি হাতটাকে সবসময় হাত একটা ব্যথা অনুভব করে। তার মানে হাত ওই যে এই যদি সুতায় কোনো একটা পাথর বেঁধে যদি ঘোরানোর চেষ্টা করিস, সবসময় হাতটাকে ভেতরের দিকে টান দিয়ে রাখতে হয় এরকম। নাইলে যদি তুই সোজা করে রাখিস, টান যদি না দিস, ওটা ছিটকে বের হয়ে যাবে। ভেতরে সবসময় একটা টান বল ক্রিয়া করতে হবে। কথা বুঝছিস? এর আরো উদাহরণ আছে। আমরা যখন রাস্তায় টার্ন নিতে যাই তখন এরকম বেঁকে যাই বৃত্তাকার পথে বা ওরকম বাঁকানো পথে, আমরা ভেতর কেন্দ্রের দিকে একটা বল অনুভব করি। ওকে, এগুলা নিয়েও সামনে গিয়ে পড়বো। তো এমনি এমনিও বোঝা যাচ্ছে যে বেগ ওইদিকে টান খাইলে তো চলে যায় তো ওইদিকে, কিন্তু বেগটা বারবার ভেতরের দিকে এরকম টান নিচ্ছে, তার মানে ভেতর থেকে তাকে টানা হচ্ছে। ওকে, তো এই বলটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। আর এই কেন্দ্রমুখী বলের কারণেই ভেতরের দিকে একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে আমরা এখন জানতে চাই যে এই কেন্দ্রমুখী ত্বরণটাকে আমরা কিভাবে বের করব। তো আমাদের নর্মাল যে ত্বরণের সূত্র, সেটা হচ্ছে আমরা জানি যে ত্বরণ সমান সমান হচ্ছে এই ডেল ভি, বা এটাকে যদি এভাবে বলি যে লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল ভি বাই ডেল টি। এটা হচ্ছে মানে ত্বরণের সংজ্ঞা, যে সময় ব্যবধান খুব শূন্যের কাছাকাছি হলে বেগের পরিবর্তনের সাথে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। আচ্ছা, তাইলে এবার আমরা এই ডেল ভিটা বের করতে চাই যে এইখানে বেগের পরিবর্তন কত হইল। তার জন্য আমরা একটু চিত্রটাকে এলাবোরেট করে আঁকবো। আমি এটা এখন মুছতেছি। এই তো শেষ হয়ে যাবে, একটু ধৈর্য ধর। আর আমার এই আঁকা আঁকিতে ঠিকঠাক না হইলে মাইন্ড করিস না। আচ্ছা, এইটা হচ্ছে ধর এই বিন্দুতে যে বেগটা কাজ করতেছে ভি এ, এটা এ বিন্দু ধর, এ বিন্দুতে এটা ভি এ, তার ডিরেকশনটা এই স্পর্শক বরাবর। আর এই বিন্দুতে যে বেগটা কাজ করতেছে সেটা ভিবি, তার ডিরেকশনটা এই স্পর্শক বরাবর দেখাইলাম। দুইটার মান কিন্তু সমান, খালি দিক চেঞ্জ হয়েছে। দুইটার মান সমান, দিক চেঞ্জ হয়েছে। তো এখন এই দুইটা বিন্দু, এটা হচ্ছে বি, সরি এটা ভিবি, এটা থিটা পরিমাণ কোণ উৎপন্ন করছে বা ডেল থিটা পরিমাণ কোণ উৎপন্ন করছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা বের করতে চাই এই যে এই দুইটা ভেক্টরের পরিবর্তন কত হয়েছে। আই মিন শেষ ভেক্টর থেকে আদি ভেক্টর বিয়োগ দেয় এরকম। তো আমরা ভেক্টর বিয়োগের নিয়ম জানি কি, ওই যে ত্রিভুজ বিধি যেটা ছিল। তাহলে আমরা এই ভেক্টরের দুইটার পরিবর্তন কত হয়েছে সেটা বের করতে চাই একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে, যেহেতু তাদের শুধু দিকের পরিবর্তন হয়েছে, মানের কিন্তু পরিবর্তন হয় নাই। তাহলে আমরা ভেক্টরকে জানি যে দিক ঠিক রেখে সেটাকে সরাই নেওয়া যায়। তাহলে আমি এই ভেক্টরটার দিকটা ঠিক রেখে এইটাকে এখানে নিয়ে আসলাম, এইটা ধর ভিএ, আর এইটার দিকটা ঠিক রেখে এটাকে যদি আমি পিছনের দিকে বাড়াই, এরকম এখানে গিয়ে টাচ করতেছে। ওকে, তো এইটাকে ধরে এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে ভিবি। আমাকে এখন ভেক্টর বিয়োগের নিয়ম অনুযায়ী এই দুইটার মধ্যে মানে এই আদি দুইটার পরিবর্তন যদি বের করতে যাই ত্রিভুজ বিধি অনুযায়ী, এটা হবে এই ভেক্টর দুইটার পরিবর্তনের মান ডেল ভি, ত্রিভুজ বিধি যেটা ছিল। মানে এটা ছিল ভিবি মাইনাস ভিএ। ওকে, তো এখন আসি, দেখ একটু ছোট্ট জ্যামিতি অ্যাপ্লাই করতেছি। সেটা হচ্ছে আমরা এই কোণটার মান, এটা যদি ডেল থিটা হয়
এই কোণটার মানও ডেল থিটা হবে। কিভাবে হবে একটু দেখাই। দেখ, এটা কিন্তু একটা চতুর্ভুজ, এটা কিন্তু একটা চতুর্ভুজ। আমি একটু মার্ক করতেছি, একটু খেয়াল করিস। এই যে এইটা, এই পুরাটা কিন্তু একটা চতুর্ভুজ। তো আমরা জানি চতুর্ভুজের দুই বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। এই যে এইটা ডেল থিটা, আর এইখানে একটা কোণ আছে। আমি এই বৃত্তটাকে মুছে দিলাম, তাতে তোদের বুঝতে সুবিধা হবে। বৃত্তের এই পোরশনটা মুছে দিলাম। এই কোণ আর এইখানে যে কোণটা আছে, এটাকে ধর আমি এক্স ধরলাম। তাহলে আমি এই চতুর্ভুজ থেকে লিখতে পারি ডেল থিটা প্লাস এক্স, এটা দুই সমকোণ। ওকে, মানে হচ্ছে 180 ডিগ্রি। আবার দেখ, এই কোণটাকে, এই যে এই সাইডের কোণটাকে আমি ওয়াই ধরলাম। তাহলে ওয়াই আর এক্স, এটা কিন্তু এক সরল কোণ, মানে এটাও ওয়াই আর এক্স কে যোগ করলেও কিন্তু আমরা 180 পাই। তার মানে এক্স প্লাস ওয়াইও 180। তাহলে এই দুইটা থেকে আমি লিখতে পারি এক্স এক্স কাটা গেলে ডেল থিটা ইকুয়ালস টু ওয়াই আসতেছে। তার মানে এই কোণটা আর এই কোণটা সেম হবে, মানে এইটাকে আমি বলতে পারি ডেল থিটা। কে বুঝিস নাই? আর তোদের একটু মানে আর কি রিল্যাক্স করে দেই যে এই প্রমাণ আসবে না, সো পেন নেওয়ার দরকার নেই, খালি লাস্টের সূত্রটা মনে রাখলেই হবে। তো এখন কথা হচ্ছে, তার মানে এই কোণটা ডেল থিটা, এটা যদি লেখা যায় তাহলে দেখ, এখন আমরা এই যে আমাদের তো এই ডেল ভিটা লাগবে, এখানে ডেল ভি বসাইতে হবে। তো ডেল ভি কত হয়? এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে চাপ, মানে এস ইকুয়ালস টু আর থিটা। এটা হচ্ছে বৃত্তচাপ যদি আমরা চিন্তা করি, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। এই ভি আর এই ভি কিন্তু সমান, আমরা বলছি ভি এর মান কিন্তু সমান। তার মানে ভি আর ভিবি কে আমি শুধু ভি দিয়ে লিখতে পারি। তার মানে আমি এটা এরকম লিখতে পারি, দেখ, লিমিট ডেল টি টেন্স টু জিরো, ডেল ভির জায়গায় লিখতে পারি এটা হচ্ছে এস, এস ইকুয়ালস টু হচ্ছে আর থিটা। এটাকে আর বা এটাকে আর, যেটাকে আর ধরি, দুইটার মান সমান, এটা থিটা। তার মানে আর কে আমি ভি দিয়ে দেখাচ্ছি, কারণ দুইটা, এই যে ভি এ আর ভিবি, এটার মান সমান, এটাকে আমি ভি দিয়ে দেখাচ্ছি। তো ভি আর থিটা হচ্ছে ডেল থিটা, এই যে এস ইকুয়ালস টু আর থিটা, সেই সূত্র অ্যাপ্লাই করলাম, এস বের করলাম, আর নিচে হচ্ছে ডেল টি। তাহলে এখান থেকে ভি যেহেতু সব জায়গায় সমান, ভি কে কনস্ট্যান্ট, সেটাকে বাইরে নিয়ে আসলাম, ভি কে বাইরে নিয়ে আসলাম, ভিতরে থাকতেছে হচ্ছে লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল থিটা বাই ডেল টি, এবং যেটাকে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস ভি, এটাকে আমরা ক্যালকুলাসের ভাষায় বলতে পারি ডি থিটা বাই ডিটি। তার মানে ফাইনাল যে সমীকরণটা আমি পাইলাম, আমি এটাকে মুছে দিচ্ছি। এ সমান সমান আমাদের যেটা পাইছি, এ সমান সমান আসছে ভি ওমেগা, ওই যে ডি থিটা বাই ডিটি মানে ছিল ওমেগা, ভি ওমেগা। আবার আমরা একটু আগে প্রমাণ করে আসছি ভি ইকুয়ালস টু ওমেগা আর, এটা জানতাম। তাহলে এখানে যদি আমি ওমেগা আর কে বসাই দিই, তাহলে এ সমান সমান লেখা যায় ওমেগা স্কোয়ার আর। আবার যদি আমি ভি কে ঠিক রেখে ওমেগার জায়গায় যদি বসাই দিই, ওমেগা সমান সমান লেখা যায় ভি বাই আর। ওমেগার জায়গায় যদি ভি বাই আর বসাই দিই, তাহলে এ সমান সমান লেখা যায় ভি স্কোয়ার বাই আর। তার মানে এই দুইটা সমীকরণ আমাদের মনে রাখা লাগবে। তাহলে একবারে লিখে দেই যে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা হবে ওমেগা স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা, এই সূত্রটাই আমাদের লাগবে। এখন এটাকে যদি ভেক্টর ফর্মে লিখতে চাই, ভেক্টর ফর্মে, তাহলে এখানে এ ওমেগা স্কোয়ার, এই যে আর, এটা হচ্ছে ভেক্টর, এখানে একটা মাইনাস সাইন দেওয়া লাগবে, মাইনাস সাইন দেওয়া লাগবে যদি ভেক্টর ফর্মে লিখতে যাই এই সূত্রটাকে। কেন মাইনাস সাইন দেওয়া লাগবে? এইটা আর এইটার ডিরেকশন বিপরীত দিকে। আর ছিল এই যে এইদিকে যদি দেখি, আর এর ডিরেকশন ছিল এই যে কেন্দ্র থেকে এই বরাবর, এটা হচ্ছে আর এর ডিরেকশন। আর কেন্দ্রমুখী ত্বরণটা কাজ করতেছিল তার বিপরীত দিকে, এই দিকে ত্বরণ কাজ করে কেন্দ্রের দিকে। তার মানে দুইটার ডিরেকশন ডিফারেন্ট, সো এখানে একটা মাইনাস সাইন আসবে যদি ভেক্টর ফর্মে লিখি। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। আচ্ছা, একটু ছোট্ট করে, আমরা যেহেতু জানি এফ ইকুয়ালস টু এম এ, তাহলে কেন্দ্রমুখী বলের সমীকরণ যদি আমাকে বের করতে বলে,
জাস্ট এটার সাথে এম গুণ দিয়ে দিই, এম ওমেগা স্কোয়ার আর, এই যে এটার সাথে এম গুণ দিয়ে দিচ্ছি। আবার ওটা দিয়ে লিখলে এফ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, যেটা আমরা কেমিস্ট্রিতে ইউজ করছি, এফ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। ওকে, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এই দুইটা দিয়ে লেখা যায় এফ ইকুয়ালস টু যেহেতু এম এ। সবাই কি ক্লিয়ার? তোরা সব ভুলে গিয়ে খালি এইটুক মনে রাখলেই চলবে, এই দুইটা, তাহলে এইটা মানেই আবার এই এম গুণ দিলে বল পেয়ে যাবে। ওকে, তাহলে ভালো থাক, চ্যাপ্টার শেষ। আমরা পরের দিন এইগুলার অঙ্ক করব, মানে বৃত্তাকার গতির কিছু অঙ্ক দেখব। আল্লাহ হাফেজ, ভালো থাকিস সবাই, টাটা।